সাদত হাসান মান্টোর একটা গল্পে পড়েছিলাম অনেক আগে, নামটা আপনাদেরও জানা থাকতে পারে, টোবা টেক সিং। এই গল্পের কাহিনী এরকম যে পার্টিশনের সময়ে পাগলাগারদে থাকা বন্দীদের কে যে পাকিস্তানের আর কে যে ভারতের তা নিয়ে এক ধরনের একটা সংকট দেখা দেয়। এই সময় একজন পাগল বলে যে তার বাড়ি হচ্ছে টোবা টেক সিং। এই বলতে বলতে ওই লোকের নামই হয়ে যায় টোবা টেক সিং। কেউ জানে না যে এই জায়গা কোথায়, কেউ তার নামও বলতে পারে না। কেউ বলে যে এটা পাকিস্তানে, কেউ বলে এটা ভারতে। সবশেষে যে সময় পাগল বিনিময় করা হয় তখন দেখা যায় যে দুই সীমান্তের মাঝখানে নোম্যান্সল্যান্ডের মতো একটা জায়গায় টোবা টেক সিং পড়ে আছে। সীমান্ত দেশভাগের আলটিমেট ভিকটিম যে সাধারণ মানুষ, তা এই গল্পে এত বিচিত্রভাবে পোর্ট্রে করা হয়েছে যে আপনি যতবার পড়বেন ততবারই নতুন কোনো চেহারা এটা আপনার সামনে ভেসে উঠবে। দেশভাগের এই মর্মান্তিক গল্প বলার কারণটা একেবারে টাটকা। মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত একটি স্পেনীয় ছিটমহল, নাম সেউতা। জিব্রাল্টার প্রণালী এটিকে ইউরোপের মূল ভূখণ্ড স্পেন থেকে আলাদা করেছে। আফ্রিকা মহাদেশের একেবারে উত্তর সীমান্ত মরক্কোর সীমান্তে অবস্থিত মাত্র 18 থেকে 20 বর্গ কিলোমিটারের মধ্যে একটি ছোট্ট স্প্যানিশ ছিটমহল, কিন্তু ভৌগোলিক সীমানার হিসাবে জায়গাটি কিন্তু আসলে ইউরোপের অংশ। এই শহরে মানুষের সংখ্যা 1 লাখেরও কম। খুব যে ট্যুরিস্ট এসে ভরপুর বা অনেক দামি কোনো ন্যাচারাল রিসোর্সে প্রাচুর্যপূর্ণ কোনো এলাকা এটি তাও নয়, কিন্তু এই শহরটি কিন্তু এখন বিশ্ব রাজনীতির টক অফ দ্য টাউন। এমনিতে খুব যে লোকজন আছে এইখানে সেরকম না, অনেক মানুষজন বেড়াতে আসে তেমনও না। ইনফ্যাক্ট মানুষজন খুব একটা নামধামও কিন্তু এটা জানতো না, কিন্তু হঠাৎ করে এটি এখন সব কিছুর খবরে চলে এসেছে। আপনারা জানেন যে 60-70 হাজারের মতো মানুষ মরক্কো থেকে সমুদ্রে নৌকায় সাঁতার কেটে জীবন হারিয়ে যে কোনোভাবে এখানে এসেছেন। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর সবশেষ যখন পড়েছি তখন দেখতে পেলাম যে প্রায় 70 জনের মতো মানুষ মারা গেছে। এখন আবার লোকজন ফিরেও যাচ্ছে। কেন? এটাকে যদি কেবলমাত্র ঝোঁকের মাথায় বা গুজবের সুবাদে উন্নত অঞ্চলের কাগজে কলমে অভিবাসী হওয়ার আশা হিসেবে দেখেন, ব্যাপারটা এতটা সহজ সরল না। এর মধ্যে সীমান্তের ভাগবাটোয়ারা রয়েছে, অঞ্চলের মালিকানা রয়েছে এবং ঔপনিবেশিক ক্ষমতার বহু পুরনো ইতিহাস যা এখনো ভীষণ রকম প্রাসঙ্গিকভাবে যুক্ত সেটিও রয়েছে। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে স্পেন মূলত অভিবাসী হিসেবে যারা আশ্রয় পেতে চায় তাদের জন্য একরকমের এন্ট্রি পয়েন্ট। অনেকের হয়তো বা কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, অনেকে সেখানে যেতে গিয়ে মারাও যায়, কিন্তু অনেকে কিন্তু আবার অ্যাসাইলামের জন্য আবেদনও করতে পারে। সুতরাং যারা এখানে আসার ঝুঁকিটা নেয়, যেভাবেই হোক তাদের জন্য কিন্তু একটা উইন উইন চান্স আছে। মরক্কোর মানুষজন এই দুই এলাকাকে বলে অকুপাইড সেপ্তাহ অ্যান্ড মিলিয়া, আর বাকি দুনিয়ার কাছে এটি নর্থ আফ্রিকার স্প্যানিশ এনক্লেভ অফ সেউতা অ্যান্ড মিলিয়া। এই ছোট্ট উপকূলীয় শহরটি এখন বিশ্ব রাজনীতির উত্তপ্ত এক জায়গা। সবাই এখন এই জায়গা নিয়ে আলোচনা করছে। বিষয়টি সহজ করে বোঝার জন্য আগে আমাদের সেউতার ভৌগোলিক অবস্থান বুঝতে হবে। এজন্য আপনার ভূগোলে দক্ষ না হলেও চলবে, যেমন আমি ভূগোল বুঝতে গেলে একেবারে দিশেহারা হয়ে যাই। যাই হোক, মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত দুটি শহর সেউতা, মেলিয়া, এগুলো আফ্রিকার মূল ভূখণ্ডে অবস্থিত হলেও প্রশাসনিকভাবে এগুলো স্পেনের সার্বভৌম অঞ্চল। মানে আপনি আপনার বাসায় থাকেন কিন্তু আপনার বাসায় থাকেন না, এমন টাইপের একটা ব্যাপার। যাই হোক, আফ্রিকা মহাদেশের বুকে অবস্থান করেও এগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত। আফ্রিকা মহাদেশ থেকে স্থলপথে বা খুব অল্প দূরত্বে, নদীতে বলেন বা সমুদ্র পথে বলেন, যেভাবেই বলেন না কেন, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার এত সহজ বা সরাসরি উপায় নেই। এই জন্য এই দুটি ছিটমহল আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আশ্রয়প্রার্থী এবং কাজের খোঁজে থাকা সাধারণ মানুষদের জন্য ইউরোপের স্বপ্নের গেটওয়ে বা প্রবেশদ্বার। কিন্তু প্রশ্ন হলো যে আফ্রিকার মাটিতে স্পেনের শহর কিভাবে এলো? এর ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। 1540 সালের দিকে পর্তুগিজরা এটি দখল করে এবং পরবর্তীতে 1580 সালে এটি স্পেনের নিয়ন্ত্রণে চলে যায়। মরক্কো 1956 সালে ফ্রান্স ও স্পেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করলেও সেউতা এবং মিলিয়াকে কখনোই তারা কিন্তু নিজেদের হাতে পায়নি। স্পেনের দাবি হচ্ছে মরক্কো রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার বহু আগেই এগুলো স্পেনের অংশ ছিল। অন্যদিকে মরক্কো সবসময় সেউতা এবং মিলিয়াকে তাদের নিজস্ব দখলীকৃত ভূখণ্ড হিসেবে মনে করে। তাদের মতে এটি ঔপনিবেশিক শাসনের এক অন্যায্য অবশিষ্টাংশ। এই ভূখণ্ডগত বিতর্কই মূলত স্পেন এবং মরক্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের মূলে একটা টাইম বোমার মতো বেজে আছে। তো হঠাৎ করে এত মানুষ যে একসঙ্গে সেউতায় ঢুকে পড়লেন, খোলা চোখে দেখে এটি আপনার কাছে একরকম হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে কড়া একটা কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। সাধারণত সেউতা এবং মরক্কোর সীমান্তে অত্যন্ত কঠোর একটা পাহারা থাকে। স্প্যানিশ পুলিশ এবং মরক্কো সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে এই সীমান্তকে নিয়ন্ত্রণ করে। ইউরোপীয় ইউনিয়ন মরক্কোকে প্রতি বছর কোটি কোটি ইউরো অনুদান দেয় যেন তারা আফ্রিকান অভিবাসীদের ইউরোপে প্রবেশ করতে না দেয়। মরক্কো এখানে এক প্রকার ইউরোপের সীমান্তরক্ষী বা বর্ডার পুলিশ হিসেবে কাজ করে আসছিল।
কিন্তু যখনই স্পেন এবং মরক্কোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, মানে দুই দেশের মধ্যে যখনই কোনো একটা সমস্যা হয়, মরক্কো তখন একটা কাজ করে, মরক্কো তাদের সীমান্তের পাহাড়টা শিথিল করে দেয়। এখানেই আসলে সীমান্ত রাজনীতির জটিল এক খেলা, আর যার বলি হয় সাধারণ মানুষ, যারা একটু ভালো করে বাঁচতে চায়, একটু ভালো জীবন চায়, একটু ভালো রোজগার করে খেয়ে পড়ে চলতে চায়। এটা কিন্তু এই সময়েই প্রথম হয়েছে তা নয়। 2021 সালে একবার এইরকম মানুষের ঢল নেমেছিল সেউতায়। তখন সেই ঘটনার ব্যাকগ্রাউন্ডে ছিল পশ্চিম সাহারা নিয়ে মরক্কোর দীর্ঘ দিনের বিতর্ক। সেখানে পলিসারিও ফ্রন্ট নামে একটি গোষ্ঠী পশ্চিম সাহারার স্বাধীনতার জন্য লড়াই করছে। তাদের কিছু বিষয় নিয়ে স্পেনের সাথে মরক্কোর দ্বিপাক্ষিক একটা অসন্তোষের মতো তৈরি হয়, এবং সেই সময় দেখা যায় যে স্পেন পশ্চিম সাহারা ইস্যুতে এমন কিছু রাজনৈতিক অবস্থান গ্রহণ করে বা কাজকর্ম করে যেটা মরক্কোর খুবই বিপরীতে যায়, এবং মরক্কো তার বিপরীতে কি করে, একদম সীমান্তের যেই পাহারা সেটা উঠিয়ে নেয় বা একেবারেই শিথিল করে দেয়। এবং ফলে যা হয়, হাজার হাজার মানুষ, বাচ্চা কাচ্চা, বৃদ্ধ, যে যেভাবে সুযোগ পাচ্ছে সবাই তখন সেই সুযোগটা কাজে লাগাতে চায়। তারা ইউরোপের নাগরিক হতে চায় এবং তারা পানিতে নেমে পড়ে। আর এর ফলাফল যা হওয়ার সেটা তো জানেনি, এখন যেমন দেখতে পাচ্ছেন তখনও তেমনই হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের জন্য সেউতা একটি বড়ই দুর্বল স্থান, একেবারেই অ্যাকিলিস হিলের মতো ব্যাপার। যদি মরক্কো পুরোপুরি হাত গুটিয়ে নেয়, তবে আফ্রিকা থেকে লাখ লাখ মানুষ অভিবাসনের জন্য ইউরোপের দিকে এগিয়ে যাবে, সবাই সেউতার দিকে যাবে, এবং মরক্কো কিন্তু কার্যত ইউরোপকে অচল করে দিতে পারে। সেই হিসেবে মরক্কো বুঝিয়ে দেয় যে তোমরা যদি আমাদের রাজনৈতিক দাবি মেনে না নাও, আমরা সীমান্ত খুলে দেব, আর হাজার হাজার অভিবাসীর বোঝা তখন তোমাদেরকেই সামলাতে হবে। রাজনীতির এই নির্মম খেলায় সবচেয়ে বড় খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। যারা এসেছিলেন তারা ভেবেছিলেন যে ইউরোপে গিয়ে নতুন জীবন শুরু করবেন, কিন্তু তারা তো আসলে দুটি দেশের যে রাজনৈতিক দর কষাকষি সেখানে জাস্ট একটি অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছেন। এই ঘটনার পর বিশ্ব রাজনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এইভাবে যদি মানুষজন আসতে থাকে, তাহলে তো এটা একটা সার্বভৌমত্বের উপর আঘাত এবং ব্ল্যাকমেইল হিসেবেও স্পেন দেখতেই পারে। তারা একদিক থেকে আন্তর্জাতিক চাপে আছে, এমনকি সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করে স্পেন কিন্তু চেষ্টা করছে যে পরিস্থিতিটা যতটা দ্রুত সামাল দেওয়া যায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে সেউতা কিন্তু কেবল স্পেনের সীমান্ত নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত। কাজেই মরক্কোর এই যে কৌশল, এটিকে তারা বলছে যে মানব সম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মরক্কো। তবে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এখানে এক ধরনের একটা জ্ঞানাকলের মধ্যে পড়ে গেছে। একদিকে তারা মানবাধিকারের কথা বলছে, আবার তারা নিজেদের সীমানা সুরক্ষিত করে রাখার জন্য আফ্রিকার ওপরই নির্ভরশীল। আবার আফ্রিকার ওপর নির্ভরশীল হয়ে তারা কাদেরকে প্রবেশ করতে দেবে না? আফ্রিকার মানুষদেরই প্রবেশ করতে দেবে না। বোঝেন কি একটা অবস্থা। ইতালি, গ্রিস এবং স্পেনের মতো দক্ষিণ ইউরোপের দেশগুলো ক্রমাগত চাপ দিচ্ছে যাতে পুরো ইউরোপীয় ইউনিয়ন মিলে নতুন ধরনের একটা অভিবাসন নীতি তৈরি করে। কিন্তু পূর্ব ও উত্তর ইউরোপের অনেক দেশ অভিবাসীদের জায়গা দিতে একেবারেই রাজি নয়। কাজেই তাদের চাওয়া পাওয়া আর দাবির মধ্যে কিন্তু ব্যাপারগুলো অনেক জটিল হয়ে গেছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এই অঞ্চলকে একটি চরম সংবেদনশীল বিন্দু হিসেবে দেখছে, কারণ আফ্রিকায় অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধের কারণে যে ধরনের সংকট তৈরি হচ্ছে, তার আঁচ এসে পড়ছে সেউতার মতো ছোট্ট একটা জায়গায়, যেটা খুবই কমপ্লিকেটেড, ছোট্ট এবং নিজেদেরকে সামাল দিতেই সক্ষম নয়। এখানে একটা জিনিস বলা যায় যে এই সংকটের পেছনে আরেকটি অদৃশ্য অনুঘটক মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প তার গত মেয়াদের শেষ দিকে মরক্কোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। সুতরাং সেখান থেকে মরক্কোর কাছে কিন্তু ক্লিয়ার মেসেজ যে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সাথে আছে। কাজে সেই সাপোর্ট নিয়ে তাদেরও চাওয়াটা এমন যে স্পেন বলেন বা পুরো ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারাও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পথ অনুসরণ করুক। সেউতা সংকট আসলে ইউরোপের ওপর মরক্কোর এক ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, যাতে করে তারা পশ্চিম সাহারা নীতি বদলাতে বাধ্য হয়। সামরিক শক্তি প্রয়োগ করে হয়তো সেউতা থেকে হাজার হাজার মানুষকে ফেরত পাঠানো গেছে। এবারে যারা এসেছিলেন তাদেরও অনেকেই ফেরত চলে গেছেন, আরও যাবেন। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন সবশেষে রয়েই যায়, এই সংকটের কি আদৌ কোনো স্থায়ী সমাধান আছে? উত্তরটা জটিল। যতদিন আফ্রিকার সাধারণ মানুষজন গরিব, চাকরি না পাওয়া, টাকা পয়সা না থাকা অভাবী মানুষজনগুলো একটা উন্নত জীবনের জন্য বারবার স্পেন বা ইউরোপে যেতে চাবে, আবার যতদিন পর্যন্ত এই যে দুই দেশের যে সীমান্তের বিরোধ, সেই বিরোধ না কাটবে, এই দুটো জায়গার যেই সমস্যাগুলো সেগুলোর কোনো স্থায়ী সমাধান না হবে, ততদিন পর্যন্ত সবসময় এই ধরনের ক্রাইসিস তৈরি হতে থাকবে। সাধারণ মানুষ যখনই সুযোগ পাবে, যখনই মনে করবে যে তাদের ইউরোপে যাওয়ার কোনো না কোনো একটা সুযোগ রয়েছে, তখনই তারা যেতে চাবে, এভাবে সমুদ্রে পাড়ি দিয়ে, নৌকায় করে, সাঁতার কেটে, জীবন দিয়ে। আর অন্যদিক থেকে মরক্কো বলুন বা যেই দেশই বলুন, তারাও এই বিষয়গুলোকে রাজনৈতিক
খেলার একটা গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। আর ততদিন অনেক সময়ই আমরা খবরে দেখতে পাবো অমীমাংসিত কোনো ভূখণ্ডে টোবাটেক সিং এর মতো মানুষ পড়ে আছে, যাদের জীবনের দামটা নিয়ে আসলে কারো ভাবনা নেই।